আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আকিস কলেজিয়েট স্কুল নাবারণ যশোর এর অনলাইন ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সালাউদ্দিন হাসিব, প্রভাষক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তির তৃতীয় অধ্যায়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নিরাপদ ও নৈতিক ব্যবহার সম্পর্কে, যার 15 এবং 16 নং পাঠ এর আগের ক্লাসে আমি আলোচনা করেছিলাম। এখন আলোচনা করব 17 এবং 18 নম্বর পাঠ। 17 নম্বর পাঠে আছে কম্পিউটার ভাইরাস, অর্থাৎ কম্পিউটারের যে ভাইরাস নিয়ে আমরা আলোচনা করছিলাম সেই ভাইরাসটা কি? মূলত ভাইরাসটা আমাদের অনেকের একটা ভুল ধারণা আছে। ভাইরাস সাধারণত আমরা বুঝি যে ম্যালওয়্যারকে ভাইরাস ধরে থাকে, যদিও বা অন্যান্য ম্যালওয়্যার যেমন স্পাইওয়্যার বা অ্যাডওয়্যার পুনরুৎপাদন ক্ষমতা নেই, তারপরে আমরা সাধারণত ভাইরাসকে ম্যালওয়্যার ধরে থাকি, কারণ ভাইরাসের পুনরুৎপাদনের ক্ষমতা আছে। অর্থাৎ ভাইরাস একটা থেকে আরেকটা, অর্থাৎ একটা প্রোগ্রাম থেকে আরেকটা প্রোগ্রাম তৈরি করতে পারে। সে একই ফাইল থেকে আরেকটা ফাইল, ডুপ্লিকেট ফাইল বা কপি করে সেম ফাইল তৈরি করতে পারে বা ডুপ্লিকেট ফাইল তৈরি করতে পারে, যেটা সাধারণত স্পাইওয়্যার অথবা অ্যাডওয়্যার করতে পারে না। তার মানে ভাইরাস কিন্তু ইন্ডিভিজুয়ালি একটা ম্যালওয়্যার না, ভাইরাস হচ্ছে ম্যালওয়্যারের একটা পার্ট, বাট ম্যালওয়্যার নয়। অতএব কম্পিউটার ভাইরাস হলো এক ধরনের ক্ষতিকারক সফটওয়্যার বা ম্যালওয়্যার যা পুনরুৎপাদনে সক্ষম এবং এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে সংক্রামিত হতে পারে। কম্পিউটার ভাইরাস কম্পিউটার সিস্টেমের নানা ধরনের ক্ষতি করে থাকে। এর মধ্যে দৃশ্যমান ক্ষতি, যেমন কম্পিউটারের গতি কমে যায়, কম্পিউটার হ্যাং হয়ে যায়, ঘন ঘন রিবুট হওয়া ইত্যাদি। যদিও বা বেশিরভাগ ভাইরাসের ব্যবহারকারীর অজান্তে তার সিস্টেমের ক্ষতি করে থাকে, তবে কিছু কিছু ভাইরাস সিস্টেমের ক্ষতি করে না, কেবল ব্যবহারকারীর দৃষ্টি আকর্ষণ করে। যেমন এই CIH নামে একটি সারা জাগানো ভাইরাস প্রতি বছর 26শে এপ্রিল সক্রিয় হয়ে কম্পিউটার হার্ড ডিস্ককে ফরম্যাট করে ফেলে। বর্তমানে যদিও বা এটি নিষ্ক্রিয় রয়েছে। একটা জিনিস সবাই খেয়াল করবেন যে আমি মাঝখানে কিছু জিনিস সবুজ কালারে লিখেছি, কিছু হলুদ কালারে, এগুলো আমি জাস্ট হাইলাইট করার জন্য দিয়েছি, যাতে করে পরবর্তীতে পুরো লাইনটা পড়া না লাগে, আমরা এতটুকু দেখলে বুঝতে পারি যে এই পুরো বিষয়টা কি ছিল। অর্থাৎ আমরা আন্ডারলাইন করার কাজটাকে আমি হাইলাইট করে দেখানোর চেষ্টা করছি। এই অংশগুলো আমরা একটু গুরুত্ব দেব বেশি। এরপরে আসছে ভাইরাসের ইতিহাস। ভাইরাসের ইতিহাসটা জানি যে কম্পিউটার ভাইরাস প্রোগ্রাম লেখার অনেক আগে 1949 সালে কম্পিউটার বিজ্ঞানী জন ভন নিউম্যান এই বিষয়ে আলোকপাত করেন। অর্থাৎ কম্পিউটার ভাইরাসের প্রোগ্রামটা তৈরি হওয়ার আরো অনেক আগে 1949 সালে জন ভন নিউম্যান প্রথম এই বিষয় সম্পর্কে বিভিন্ন ধরনের আলোকপাত করেন, অর্থাৎ এই বিষয়টা নিয়ে আলোচনা করেন। তখন কিন্তু কম্পিউটার ভাইরাসের প্রোগ্রাম করা হয়নি। এটা যে করা যেতে পারে বা এরকম হতে পারে, এই ব্যাপারগুলো নিয়ে আলোকপাত করেছিলেন জন ভন নিউম্যান। তার স্ব-পুনরুৎপাদিত প্রোগ্রামের ধারণা থেকে ভাইরাস প্রোগ্রামের আবির্ভাব। অর্থাৎ তিনি একটা প্রোগ্রামের, অর্থাৎ এমন একটা প্রোগ্রাম যে প্রোগ্রামটা নিজের মতো আরেকটা প্রোগ্রাম তৈরি করতে পারে, এই যে পুনরুৎপাদিত প্রোগ্রাম, এই ধারণা থেকে মূলত ভাইরাস প্রোগ্রামের আবির্ভাব। তখন পর্যন্ত কিন্তু এটাকে ভাইরাস বলা হতো না। ভাইরাস বলা হতো, ভাইরাস নামকরণটা করা হয় আরো অনেক পরে। যদিও বা এটা জন ভন নিউম্যানের একটা প্রোগ্রামের ধারণা থেকে আসছে, তবে তখন কিন্তু এটাকে ভাইরাস বলা হতো না। ভাইরাস বলা হতো জীব জগতে ভাইরাস পোষক দেহে নিজেই পুনরুৎপাদিত হতে পারে, আর ভাইরাস প্রোগ্রামও ঠিক নিজের মতো একটা কপি তৈরি করতে পারে। তাই পুনরুৎপাদনশীলতার জন্য এই ধরনের প্রোগ্রামকে প্রথম আমেরিকান কম্পিউটার বিজ্ঞানী ফ্রেডরিক বি কোহেন প্রথম ভাইরাস হিসেবে সম্বোধন করেন। 70 দশকে ইন্টারনেটের আদি অবস্থা আরপানেট এই ক্লিপার ভাইরাস নামে একটি ভাইরাস চিহ্নিত করা হয়। সেই সময় রিপার নামে আরেকটি সফটওয়্যার তৈরি করা হয় যা ক্লিপার ভাইরাসকে মুছে ফেলতে পারে। সেই সময় যেখানে ভাইরাসের জন্ম হতে হতে হতো সেখানে সেটি সীমাবদ্ধ থাকতো। কিন্তু 1982 সালে এলোক ক্লোনার এলোক্লোনার নামক একটি ভাইরাসের নাম, যেটি ফ্লপি ডিস্ক ব্যবহারের মাধ্যমে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। তবে 1986 সালে ভাইরাসের বিধ্বংসী আচরণ প্রথম প্রকাশিত হয় ব্রেন ভাইরাসের মাধ্যমে।
অর্থাৎ প্রথম যে ভাইরাসের মাধ্যমে বিধ্বংসী মানে ভাইরাসের বিধ্বংসী রূপটি বোঝা যায় সেটা হচ্ছে 1986 সালে প্রথম বোঝা যায়। সেই ভাইরাসটির নাম ছিল ব্রেন ভাইরাস। এরপর থেকে প্রতি বছর সারা বিশ্বে অসংখ্য ভাইরাসের সৃষ্টি হয়। বিশ্বের ক্ষতিকারক ভাইরাস ও ম্যালওয়্যারের মধ্যে উল্লেখযোগ্যগুলোর নাম বলা হচ্ছে, একটা হচ্ছে ব্রেন, ভিয়েনা, জেরুজালেম, পিং পং, মাইকেল অ্যাঞ্জেলো, ডার্ক অ্যাভেঞ্জার, সিআইএইচ, চেরনোবিল, অ্যানাকুনিকোভা, কোড্রেপ ওয়ার্ম, নিমডা, ডাপ্রোসি ওয়ার্ম ইত্যাদি। এখন আসি কম্পিউটার ভাইরাসের প্রকারভেদ। প্রকারভেদে আসার আগে কম্পিউটার ভাইরাসটা মূলত কিভাবে কাজ করে সেটা একটু দেখি। পুনরুৎপাদনের জন্য যে কোনো প্রোগ্রামকে অবশ্যই তার কোড চালাতে এবং মেমোরিতে লিখতে সক্ষম হতে হবে। অর্থাৎ একটা প্রোগ্রামের যদি পুনরুৎপাদন হতে হয় তার মানে সে প্রোগ্রামকে প্রথমে চালু করতে হবে এবং মেমোরিতে যাতে সে এটা প্রোগ্রামটা লিখতে পারে সেটাতে সক্ষম হতে হবে। কিন্তু আমি তো জেনে শুনে কখনো একটা ভাইরাস প্রোগ্রাম চালু করব না। এখানে সেটাই বলা হচ্ছে, যেহেতু কেউ জেনে শুনে কোনো ভাইরাস প্রোগ্রাম চালাবে না, সেহেতু ভাইরাস তার উদ্দেশ্য পূরণে একটি সহজ পদ্ধতি বেছে নেয়। সে যে পদ্ধতিটা বেছে নেয় সেটা হচ্ছে যে সকল প্রোগ্রাম সাধারণত ব্যবহারকারীগণ নিয়মিত প্রায় সময় ব্যবহার করে, যেমন যে ক্যামেরা চালু করা, লেখালেখির সফটওয়্যার, তারপর ছবি এডিট করার সফটওয়্যার, সেগুলোর কার্যকরী ফাইলের পেছনে ভাইরাসটি নিজের কোডটি লুকিয়ে ফেলে। যখন কোনো ব্যবহারকারী এই কার্যকরী ফাইলটি চালায় তখন ভাইরাস প্রোগ্রামটিও সক্রিয় হয়ে ওঠে। এবার আসি ভাইরাসের প্রকারভেদ। কাজের ধরনের উপর ভাইরাসকে মূলত দুই ভাগে বিভক্ত করা, একটা হচ্ছে নিবাসী ভাইরাস আর একটা হচ্ছে যে অনিবাসী ভাইরাস। নিবাসী ভাইরাসকে বলা হয় রেসিডিয়েন্ট ভাইরাস। আচ্ছা, আমরা একটা ব্যাপার বলি যে আমরা এর আগের লেকচারে আমরা পড়েছিলাম কম্পিউটার কিভাবে কাজ করে আর একটা প্রোগ্রাম কিভাবে কাজ করে। একটা প্রোগ্রাম কাজ করার সময় প্রোগ্রামটা তার মেইন মেমোরিতে লোড হয়, এই ব্যাপারটা তো আমরা বলেছিলাম তাই না? এটার জন্য একটা কম্পিউটারের সাধারণ সংগঠন দেখিয়েছিলাম। তো সেই মেইন মেমোরিতে যখন প্রোগ্রামটা লোড হয়, যদি কোনো ভাইরাস সেই মেইন মেমোরিতে বসা থাকে, এখানে যদি কোনো আমি যে প্রোগ্রামটা চালু করতে চাই সেই প্রোগ্রামটা যদি চালু করি, সে প্রথমে মেইন মেমোরিতে লোড হবে, লোড হয়ে তারপর গিয়ে সে পারফর্ম করা শুরু করবে। এখন মেইন মেমোরিতে যদি আগে থেকে ভাইরাস বসা থাকে তাহলে সেই প্রোগ্রামটা চালু করলে সেটা মেইন মেমোরিতে আসলেই সেটা কি হবে, ভাইরাসে ইনফেক্টেড হয়ে যাবে। তো এইরকম যদি কোনো ভাইরাস হয়ে থাকে যে ভাইরাসটা মেইন মেমোরিতে বসে থাকবে স্থায়ীভাবে, সেই ভাইরাসকে বলা হচ্ছে মূলত নিবাসী বা রেসিডিয়েন্ট ভাইরাস। এখানে সংজ্ঞা দেয়া আছে, কোন কোন ভাইরাস সক্রিয় হওয়ার পর মেমোরিতে স্থায়ীভাবে বসে থাকে, যখনই অন্য কোনো প্রোগ্রাম চালু হয় তখনই সেটা সেই প্রোগ্রামকে সংক্রামিত করে। আরেকটা হচ্ছে যে অনিবাসী ভাইরাস অর্থাৎ নন রেসিডিয়েন্ট। এই ভাইরাসটা হচ্ছে যে একটু ব্যতিক্রমধর্মী ভাইরাস। এই ভাইরাসের ক্ষেত্রে হয় কি, এই ভাইরাসটা হার্ড ডিস্কে থাকে, অর্থাৎ যখন মানে সেকেন্ডারি মেমোরি বা সহায়ক মেমোরিতে থাকে। এই ভাইরাসটা কি করে, নিজে নিজে বিভিন্ন প্রোগ্রাম খুঁজতে থাকে যে কোন প্রোগ্রামের ভিতরে গিয়ে আমি লুকাতে পারবো। লুকাতে পারলে একটা নির্দিষ্ট সময় পর এভাবে করতে করতে সে কি করে, সেটা মেইন যে প্রোগ্রামটা আছে সেই প্রোগ্রামের ভিতরে গিয়ে সে নিজে চলে আসে আর ওইখানে একটা কপি রেখে দিয়ে আসে, সে নিজে নিষ্ক্রিয় হয়ে যায়। এটাই মূলত হচ্ছে যে অনিবাসী বা নন রেসিডিয়েন্ট ভাইরাস। এটা সম্পর্কে বলা হচ্ছে কোন কোন ভাইরাস সক্রিয় হওয়ার পর অন্যান্য কোন কোন প্রোগ্রামকে সংক্রমণ করা যায় সেটি খুঁজে বের করে, তারপর সেগুলোকে সংক্রামিত করে এবং পরিশেষে মূল প্রোগ্রামের কাছে নিয়ন্ত্রণ দিয়ে নিজে নিষ্ক্রিয় হয়ে যায়। এইবার আসি আমাদের পার্ট 17, কম্পিউটার ভাইরাস। এই কম্পিউটার ভাইরাসের থেকে আমরা কিভাবে ম্যালওয়্যার বা ভাইরাস থেকে কিভাবে নিষ্কৃতি বা মুক্তি পেতে পারি সেটার উপায়। বিশেষ ধরনের কম্পিউটার প্রোগ্রাম ব্যবহার করে ভাইরাস, ওয়ার্ম কিংবা ট্রোজান হর্স ইত্যাদি থেকে নিষ্কৃতি পাওয়া যায়। এগুলোকে বলা হয় অ্যান্টিভাইরাস বা অ্যান্টি ম্যালওয়্যার সফটওয়্যার। বেশিরভাগ অ্যান্টিভাইরাস সফটওয়্যার বিভিন্ন ম্যালওয়্যারের বিরুদ্ধে কার্যকরী হলেও প্রথম থেকে অ্যান্টিভাইরাস সফটওয়্যারের নামে পরিচিত। বাজারে প্রচলিত প্রায় সকল অ্যান্টিভাইরাস সফটওয়্যার এর সাথে সাথে অন্যান্য ম্যালওয়্যারের বিরুদ্ধেও কার্যকরী ভূমিকা রাখে। অর্থাৎ বাজারে যে অ্যান্টিভাইরাস সফটওয়্যার গুলো পাওয়া যায় সেগুলো অ্যান্টিভাইরাসের সাথে সাথে অর্থাৎ ভাইরাসকে মুক্ত করার সাথে সাথে সে বিভিন্ন ধরনের ম্যালওয়্যারের বিরুদ্ধে
কার্যকরী ভূমিকা রাখে। সকল ভাইরাসের প্রোগ্রামের কিছু সুনির্দিষ্ট ধরন বা প্যাটার্ন রয়েছে। অ্যান্টিভাইরাস সফটওয়্যার এই সকল প্যাটার্নের একটি তালিকা সংরক্ষণ করে, সাধারণত গবেষণা করে এই তালিকা তৈরি করা হয়। আচ্ছা, যখন অ্যান্টিভাইরাস সফটওয়্যারকে কাজ করতে দেয়া হয় তখন সেটি কম্পিউটারের সিস্টেমের বিভিন্ন ফাইলে বিশেষ নকশা খুঁজতে থাকে এবং তা তার নিজস্ব তালিকার সঙ্গে তুলনা করে। যদি এটি মিলে যায় তাহলে এটিকে ভাইরাস হিসেবে শনাক্ত করে। যেহেতু বেশিরভাগ ভাইরাস কেবল কার্যকরী ফাইলকে সংক্রমিত করে, কাজেই সেগুলোকে পরীক্ষা করেই অনেকখানি এগোনো যায়। আচ্ছা, এই বিষয়টা একটু জটিল মনে হচ্ছে, মোটেও জটিল না, আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখি। উদাহরণের মাধ্যমে যদি দেখতে যাই তাহলে খুব সাধারণ মনে করি যে না, আমাদের একটা যন্ত্র আছে, যে যন্ত্রে ক্যামেরা বসানো আছে, সেই যন্ত্রটা আইডেন্টিফাই করতে পারে কোনটা বড় মাছ আর কোনটা ছোট মাছ। বড় মাছ এবং ছোট মাছকে আইডেন্টিফাই করার জন্য বড় মাছের একটা প্যাটার্ন আছে, বড় মাছ কত বড় হবে, বড় মাছ সাইজে অর্থাৎ সাইডে পাশে কতটুকু বড় হবে, হাইটে কতটুকু বড় হবে, এটার একটা প্যাটার্ন আছে না? এর থেকে বেশি বড় হলে এটা বড়, এর থেকে ছোট হলে এটা ছোট, অথবা এর সমান হলে সেটা বড়, এর থেকে বেশি ছোট হলে সেটা ছোট। এই যে একটা প্যাটার্ন আছে, এইরকম ভাবে ভাইরাসের কি থাকে, বিভিন্ন প্যাটার্ন থাকে। সেই প্যাটার্নটাকে অ্যান্টিভাইরাস কি করে ফলো করে অ্যান্টিভাইরাস সেই প্যাটার্নটা নিজের মধ্যে ধারণ করে একটা নকশা তৈরি করে রাখে। যখন প্রোগ্রামের মধ্যে এইরকম কোন নকশা মিলে যায় তখন সে ধরে নেয় সেটা একটা ভাইরাস, তখন সে কি করে সেটাকে দূর করে দেয়। তো এটা হচ্ছে যে কম্পিউটার ভাইরাস কাজ করার একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি আছে তবে সেই পদ্ধতিটা কেন প্রয়োজন পড়লো? সে পদ্ধতিটা প্রয়োজন পড়ার মূল কারণ হচ্ছে যে আমাদের এই যে একটা পদ্ধতি, যে সে একটা প্যাটার্ন ধারণ করে নিয়ে রাখে, সেই প্যাটার্ন ধারণ করে রাখার একটা ত্রুটি বা একটা বড় সমস্যা আছে। সেটা হচ্ছে যে আমরা যদি প্রতিনিয়ত কিছুদিন পর পর কম্পিউটার ভাইরাসটাকে আপডেট বা হালনাগাদ না করি তাহলে কিন্তু সেটা ভাইরাস মানে ভাইরাসটাকে ধরা বাধা বুঝতে পারাটা খুব কঠিন হয়ে যায়, শক্ত হয়ে যায়, সেই ভাইরাসটাকে সহজে ধরতে পারে না বা বুঝতে পারে না। সেজন্য কি করে অ্যান্টিভাইরাস সফটওয়্যার দ্বিতীয় আরেকটা পদ্ধতি আছে, সেই পদ্ধতিও ফলো করে অনেক সময় কিছু কিছু অ্যান্টিভাইরাস সফটওয়্যার। সেই জন্য অনেক অ্যান্টিভাইরাস সফটওয়্যার কম্পিউটারের সকল প্রোগ্রামের আচরণ পরীক্ষা করে ভাইরাস শনাক্ত করার চেষ্টা করে। অর্থাৎ কম্পিউটারের প্রোগ্রামগুলো যেভাবে কাজ করার কথা সেভাবে কাজ করছে কিনা, যদি কাজ করে থাকে তাহলে ঠিক আছে, যদি কাজ না করে তাহলে সেটাকে ভাইরাস হিসেবে ধরে নেয়। এটার একটা বড় সমস্যা আছে। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে অ্যান্টিভাইরাস সবগুলো কম্পিউটারের সবগুলো প্রোগ্রাম সম্পর্কে তো অবগত নয়। তার মানে সবগুলো প্রোগ্রাম সম্পর্কে সে নাও জানতে পারে। যেমন আমি যখন নতুন কোনো প্রোগ্রাম তৈরি করি, সফটওয়্যার সি প্রোগ্রামে হোক বা জাভাতে হোক, একটা প্রোগ্রাম তৈরি করলাম, তৈরি করলে সেটা সম্পর্কে তো অ্যান্টিভাইরাস জানে না। তখন কি হবে, ওই প্রোগ্রামটা যখন রান করতে যাবো অ্যান্টিভাইরাস বলবে যে এটা আবার কি ধরনের প্রোগ্রাম, বলে এই প্রোগ্রামটাকে বাদ করে দিবে। তার মানে আমরা আমাদের কম্পিউটারে নতুন কোনো প্রোগ্রাম ইনস্টলও করতে পারবো না। আমি কোনো নতুন কোনো প্রোগ্রাম যদি তৈরি করতে যাই সিস্টেমে, কম্পিউটারে, সেই প্রোগ্রামটা আমি তৈরি করতে পারবো না। এই জাতীয় নানান ধরনের বিড়ম্বনার সৃষ্টি হবে। সেটার জন্য সাধারণত যে বিশেষ বিশ্বের জনপ্রিয় যে অ্যান্টিভাইরাস সফটওয়্যার গুলো আছে সেটা প্রথম পদ্ধতিতে ফলো করে থাকে। অ্যান্টিভাইরাস সফটওয়্যারের মধ্যে জনপ্রিয় কয়েকটা অ্যান্টিভাইরাস সফটওয়্যারের নাম বলছি, যেমন নর্টন, এভাস্ট, প্যান্ডা, ক্যাসপারস্কি। এগুলো হচ্ছে যে সব জনপ্রিয় কিছু অ্যান্টিভাইরাসের নাম। আমি এটা একটু হাইলাইট করে দিচ্ছি, তাহলে আমাদের মনে হয় বুঝতে একটু অসুবিধা হবে। অ্যান্টিভাইরাসের জনপ্রিয় কিছু অ্যান্টিভাইরাস হচ্ছে যে এই যে কিছু অ্যান্টিভাইরাস সফটওয়্যারের নাম। এর মধ্যে কিছু হচ্ছে যে নর্টন, এভাস্ট, পান্ডা, কাসপারস্কি, মাইক্রোসফট সিকিউরিটি, মাইক্রোসফট সিকিউরিটি এসেনশিয়াল এবং মাইক্রোসফট ডিফেন্ডার। মাইক্রোসফটের নতুন অ্যান্টিভাইরাস সফটওয়্যার মাইক্রোসফট ডিফেন্ডার খুব ভালো কাজ করে। এরপর আসছি আমরা পার্ট 18। পার্ট 18 হচ্ছে আমাদের অনলাইন পরিচয় এবং তার নিরাপত্তা। অনলাইন পরিচয় কি? এই যে আমরা ফেসবুক ব্যবহার করি, ইমেল ব্যবহার করি, এইখানে আমরা যে আমাদের যে পরিচয়গুলো দিই, নাম দিই, বয়স দিই, ছবি দিই, এগুলো মূলত অনলাইন পরিচয় এবং এগুলো নিরাপত্তারও প্রয়োজন পড়ে, কারণ অন্য আরেকজন আমার অনলাইন পরিচয় দেখে সেটা থেকে বিভিন্ন সুযোগ সুবিধা নিতে পারে। আচ্ছা, আমরা আরেকটু ডিটেলসে যাই। অনলাইন পরিচয় অথবা পরিচিতি কাকে বলছি? যতদিন যাচ্ছে মানুষ তত বেশি ইন্টারনেট ব্যবহার করছে
ইন্টারনেটে শারীরিক উপস্থিতির প্রয়োজন হয় না। এমনকি মোবাইল ফোনে যেমন কণ্ঠস্বর শুনে পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যায়, সেইভাবে কিন্তু ইন্টারনেটে নিশ্চিত হওয়ার কোনো সুযোগ নেই। তবে ইন্টারনেট বা অনলাইনে বেশিরভাগ ব্যবহারকারী তার একটি স্বতন্ত্র সত্তা তুলে ধরেন। স্বতন্ত্র সত্তা মানে নিজস্ব একটা সত্তা তুলে ধরেন। এটি সামাজিক যোগাযোগ সাইট, ব্লগ কিংবা ওয়েবসাইটে ব্যক্তিকে প্রকাশ করে। এটিকে তার অনলাইন পরিচয় বলা যেতে পারে। তাহলে অনলাইন পরিচয় কি? ইন্টারনেট বা অনলাইনে বেশিরভাগ ব্যবহারকারী তার একটি স্বতন্ত্র সত্তা তুলে ধরেন। এটি সামাজিক এটি সামাজিক যোগাযোগ সাইট, ব্লগ কিংবা ওয়েবসাইটে ব্যক্তিকে প্রকাশ করে। এটিকে তার অনলাইন পরিচয় বলা যেতে পারে। বোঝা যাচ্ছে? অনেক ব্যক্তি অনলাইনে নিজের প্রকৃত নাম ব্যবহার করলেও অনেকে আবার ছদ্মনাম পরিচয় ব্যবহার করে থাকে। অনেকে আবার প্রকৃত বা ছদ্ম কোনো পরিচয় প্রকাশ করে না, অর্থাৎ তার প্রকৃত প্রকাশও দেয় না, ছদ্ম প্রকাশও দেয় না। তার মানে এমন একটা প্রকাশ দেয় যে প্রকাশে সে মানুষ না অন্য কিছু সেটাও বোঝা যায় না। যেমন ভোরের শিশির, সেটা কি মানুষ না পুতুল নাকি গরু ছাগল না অন্য কিছু, সেটা বোঝার কোনো উপায় নেই। তারপর মনে করেন যে ডানা কাটা পরি, এটা তো কোনো ব্যক্তির নাম হতে পারে না, কোনো ব্যক্তির পরিচয় হতে পারে না। তার মানে আমরা আমাদের অনলাইনে যে নামগুলো দিব সেই নামগুলো, সেই পরিচয়গুলো আমার পরিচয় বহন করবে, আমার আইডেন্টিটি বহন করবে, আমার সত্তা, আমার অবস্থান বহন করবে। আমি এই জিনিসটাকে এতটুকু বিকৃত কেন করব? ছদ্মনাম ব্যবহার করতে পারি। যেমন আমার নাম হচ্ছে শাহরুখ খান, আমি শুধু খান দিতে পারি। এটা হচ্ছে একটা ছদ্মনাম যে খান, কোন খান সে বোঝা যাবে না, শুধু খান ব্যবহার করেছি। এটা তো ছদ্মনাম হিসেবে ব্যবহার করা যায়। সবকিছুর একটা লিমিট আছে, সেই লিমিটের মধ্যে রেখে আমরা কাজ করার চেষ্টা করি। অনেকে আবার প্রকৃত বা ছদ্মনাম কোনো পরিচয় প্রকাশ করে না, এতে করে সে ব্যক্তি সম্পর্কে কি বোঝা বা জানা কোনো সম্ভব? যদি কোনো ব্যক্তির অনলাইন পরিচয় যদি কোনো ব্যক্তির খেয়াল করবেন, যদি কোনো ব্যক্তির অনলাইন পরিচয় থেকে থাকে, তাকে বাস্তবিক জীবনে চেনা যায়, অর্থাৎ তার অনলাইন পরিচয় থেকে যদি তাকে বাস্তবিক জীবনে চেনা যায়, তবে সেটি হয় বিশ্বাস জ্ঞাপক। তাহলে বিশ্বাস জ্ঞাপক কাকে বলে সেটার সংজ্ঞা পেলাম। আর যদি কারো অনলাইন পরিচয় থেকে প্রকৃত ব্যক্তিকে শনাক্ত করা না যায়, তবে তার পরিচিতিকে সন্দেহভাজন হিসেবে বিবেচনা করা। বোঝা যাচ্ছে? একজন ব্যক্তির অনলাইন পরিচিতি নিম্নোক্ত পরিচয় জ্ঞাপনের যে কোনো একটি বা তাদের সমন্বয় হতে পারে। অর্থাৎ একটা ব্যক্তির অনলাইন পরিচয় একটা মানে নিচে যে দুইটা ডিফারেন্স দেওয়া আছে, যে দুইটা মাধ্যম দেওয়া আছে, সে দুইটা মাধ্যমও হতে পারে অথবা যে কোনো একটার মাধ্যমে তার পরিচয় বহন করতে পারে। যেমন ইমেল অ্যাড্রেস অথবা তার সামাজিক যোগাযোগ সাইটে তার প্রোফাইলের অ্যাড্রেস। ইমেল অ্যাড্রেস কি? ইয়াহু মেল, জিমেল, হটমেল, তারপর লাইভ, এই যে বিভিন্ন ধরনের ইমেল অ্যাড্রেস সে ব্যবহার করতে পারে। আবার মনে করেন সামাজিক যোগাযোগ সাইটের মধ্যে যে প্রোফাইল আছে, অর্থাৎ যে অ্যাড্রেস আছে, সেটা হচ্ছে ফেসবুকের আছে, টুইটারের আছে, ইউটিউবের আছে, এরকম বিভিন্ন সামাজিক যোগাযোগ সাইটে তার প্রোফাইলের নেম আছে। তো যেভাবেই এই পরিচয় প্রকাশ পাক না কেন, একজন ব্যক্তি ব্যবহারকারীকে তার পরিচয় সংরক্ষণের জন্য সর্বদা সচেষ্ট থাকতে হয়। ইন্টারনেটে নিজের পরিচিতি সংরক্ষণ করার জন্য যে সকল মাধ্যমের কথা উল্লেখিত হয়েছে সেগুলো ব্যবহারের সময় তাই সচেষ্ট থাকতে হবে। অর্থাৎ ইন্টারনেটে পরিচয়টাকে সংরক্ষিত রাখার জন্য আমাদের কি করতে হবে? সবসময় কিছু সিকিউরিটি, কিছু সীমাবদ্ধতা অথবা কিছু সিস্টেম মেনে চলতে হবে। সেই সিস্টেমগুলো আমি বলে দিচ্ছি অনলাইন পরিচয়ের মধ্যে, সেই সিস্টেমগুলোর কৌশল আমি এখনই জানিয়ে দিচ্ছি আপনাদেরকে। সেই সিস্টেম জানার আগে আমি আপনাদেরকে একটা জিনিস বলছি। এই যে দেখেন, আমরা এই জায়গায় অনলাইন পরিচয়, এই জায়গাটাতে অনলাইন পরিচয় সাদা রেখেছি, খেয়াল করছেন? এখন দেখেন আমরা আমাদের পরের পেজে তার নিরাপত্তাটা কিভাবে করব, এই জায়গাটাতে আমরা এটা নিয়ে ডিসক্রাইব করছি। বোঝা যাচ্ছে ব্যাপারটা? নিরাপত্তার ক্ষেত্রে আসে কি পাসওয়ার্ড। আমরা নিরাপত্তার ক্ষেত্রে সাধারণত পাসওয়ার্ড, ফিঙ্গারপ্রিন্ট, আইরিশ প্রিন্ট, এই জাতীয় জিনিস, ভয়েস কমান্ড, এই জাতীয় জিনিসগুলো সাধারণত দিয়ে থাকি। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে পাসওয়ার্ডটাই দেওয়া হয়, প্যাটার্ন লকও দেই।
ম্যাক্সিমাম ক্ষেত্রে পাসওয়ার্ডটাই দেওয়া হয়। সেই পাসওয়ার্ডটার গোপনীয়তা রক্ষা করার কিছু কৌশল আছে, সেটা সম্পর্কে আমি এখানে ডিসক্রাইব করছি। ইমেল কিংবা ফেসবুকে নিজের অ্যাকাউন্ট যেন অন্য ব্যবহার করতে না পারে, সেজন্য সতর্ক থাকা প্রয়োজন। এক্ষেত্রে প্রত্যেক সাইডে ঢোকার ক্ষেত্রে যে পাসওয়ার্ড ব্যবহার করা হয় সেটির গোপনীয়তা রক্ষা করাও জরুরি। পাসওয়ার্ডের গোপনীয়তা রক্ষা করার জন্য কয়েকটি টিপস বা কৌশল এখানে দেয়া হলো। প্রথম কৌশল, সংক্ষিপ্ত পাসওয়ার্ডের পরিবর্তে দীর্ঘ পাসওয়ার্ড ব্যবহার করা, অর্থাৎ ছোট পাসওয়ার্ড ব্যবহার না করে বড় পাসওয়ার্ড ব্যবহার করা। প্রয়োজনে একটা প্রিয় বাক্য আমরা দিতে পারি, যেমন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এটা একটা বাক্য, এই বাক্যটা আমি দিতে পারি। যেমন এরকম কিছু পছন্দনীয় শব্দ, যে শব্দটা আমার পছন্দ সেই শব্দগুলো আমি দিতে পারি। দ্বিতীয়ত হচ্ছে বিভিন্ন ধরনের বর্ণ ব্যবহার করতে পারি, অর্থাৎ ছোট হাতের অক্ষর অথবা বড় হাতের অক্ষর। ছোট হাতের অক্ষর এবং বড় হাতের অক্ষর দুটোর কম্বিনেশনে আমরা পাসওয়ার্ড দিতে পারি। আবার শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করার ক্ষেত্রে শব্দ, বাক্য, সংখ্যা, শব্দ তো চিনলাম, শব্দ চিনি আমরা, বাক্য চিনি আমরা, সংখ্যা চিনি, এবং প্রতীক, প্রতীকটাকে চিনি স্পেশাল ক্যারেক্টার বলা হয়। প্রতীক হচ্ছে যে এই যে এখানে যে @ দিয়েছি, এটা একটা প্রতীক। আবার এখানে $সাইন ব্যবহার করেছি, এটা একটা প্রতীক। এই যে প্রতীক সমূহ সমন্বয়ে আমরা পাসওয়ার্ড তৈরি করতে পারি, সেটা একটা উদাহরণ আমি দিয়েছি। যেমন সালাউদ্দিনের জায়গায় আমি এস এর জায়গায় আমি $সাইন দিয়েছি, এটা একটা স্পেশাল ক্যারেক্টার। ALAUDDIN, সালাউদ্দিন, এটা একটা ওয়ার্ড। 786 এটা অ্যালফাবেটিক্যাল অর্থাৎ নিউমেরিক্যাল ডিজিট অর্থাৎ সংখ্যা, এবং এইচ বড় হাতে দিয়েছি আমি, ASIB এগুলো ছোট হাতের। আবার একটা স্পেশাল ক্যারেক্টার দিয়েছি। তারপর জিমেইল, এটা একটা ওয়ার্ড দিয়েছি। তারপর ডট, এটা একটা স্পেশাল ক্যারেক্টার। COM ছোট হাতের অক্ষর, এগুলো ব্যবহার করেছি। এইভাবে পাসওয়ার্ডটাকে অনেক অনেক শক্তিশালী করা যায়। চতুর্থ হচ্ছে যে বেশিরভাগ অনলাইন সাইটে এখন পাসওয়ার্ডের শক্তিমত্তা যাচাইয়ের জন্য সুযোগ আছে। নিয়মিত সেই সুযোগগুলো কাজে লাগিয়ে পাসওয়ার্ডের শক্তিমত্তা যাচাই করা যেতে পারে। শক্তিমত্তা কম হলে তা বাড়িয়ে নেওয়া যায়। অনেকেই সাইবার ক্যাফে, ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র ইত্যাদিতে অনলাইন ব্যবহার করে থাকে। এইরূপ ব্যবহারের ক্ষেত্রে আসন ত্যাগের পূর্বে অবশ্যই খেয়াল রাখতে হবে এটা সংশ্লিষ্ট আমি যে ওয়েবসাইটে ঢুকেছিলাম সেগুলো থেকে লগ আউট করে ফেলবো। তাহলে অনেকেই সাইবার ক্যাফে, ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রে ইত্যাদিতে অনলাইন ব্যবহার করে থাকেন। এরূপ ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই আসন ত্যাগের পূর্বে সংশ্লিষ্ট সাইট থেকে লগ আউট করতে হবে। অনেকে পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করে তার নতুন পাসওয়ার্ডটাকে চেক করে নেয় যে পাসওয়ার্ডটা স্ট্রং কিনা, যেমন লাস্ট পাস, কি পাস ইত্যাদি, এই সফটওয়্যারগুলো ব্যবহার করে। আবার অনেকে পাসওয়ার্ড পরিবর্তনের অভ্যাস গড়ে তোলেন, তবে নিয়মিত পাসওয়ার্ড পরিবর্তনের অভ্যাস গড়ে তোলা সর্বোত্তম। এবার আসি তার নিরাপত্তার ক্ষেত্রে, যখন আসি তখন নিরাপত্তার সাথে যখন কথা চলে আসে তখন হ্যাকিং বা হ্যাকারের কথা চলে আসে। কম্পিউটার হ্যাকিং ও হ্যাকার। হ্যাকিং বলতে বোঝানো হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বা ব্যবহারকারীর বিনা অনুমতিতে তার কম্পিউটার সিস্টেম বা নেটওয়ার্কে প্রবেশ করাকে মূলত হ্যাকিং বলে। আর এই হ্যাকিংটা যারা করে থাকে তাদেরকে বলা হয় কম্পিউটার হ্যাকার অথবা হ্যাকার। নানাবিধ কারণে একজন হ্যাকার অন্যের কম্পিউটার সিস্টেম, নেটওয়ার্ক বা ওয়েবসাইটে অনুপ্রবেশ করতে পারে। এর মধ্যে অসৎ উদ্দেশ্য, অর্থ উপার্জন, হ্যাকিং এর মাধ্যমে কখনো কখনো প্রতিবাদ কিংবা চ্যালেঞ্জ করা, ব্যক্তি বা প্রতিষ্ঠানে ক্ষতিগ্রস্ত করা, কাউকে হেয় প্রতিপন্ন বা ছোট করা, নিরাপত্তা বিঘ্নিত করা ইত্যাদি বিষয় অন্তর্ভুক্ত থাকে। তবে অনেক কম্পিউটার নিরাপত্তা বিশেষজ্ঞ হ্যাকারকে ক্র্যাকার হিসেবেও চিহ্নিত করতে পছন্দ করেন। তার মানে যাহাই হ্যাকার তাহাই ক্র্যাকার। আচ্ছা, তবে বিশ্বব্যাপী কম্পিউটার সিস্টেম, নেটওয়ার্ক বা ওয়েবসাইটে বিনা অনুমতিতে অনুপ্রবেশকারীকে সাধারণভাবে হ্যাকারই বলা হয়ে থাকে। তাহলে হ্যাকারের সংজ্ঞা আমরা নিশ্চয়ই দেখছি। এবার হ্যাকার সম্প্রদায় তাদের নিজেদেরকে 3টি ক্যাটাগরিতে ভাগ করে।
এক হচ্ছে যে হোয়াইট হেড হ্যাকার, অর্থাৎ সাদা টুপির হ্যাকার। এরা ভালো হ্যাকার, সাধু। অর্থাৎ এরা হচ্ছে যে কোন সিস্টেমের উন্নতির জন্য সেটি নিরাপত্তা ছিদ্রসমূহ খুঁজে বের করে, এদেরকে ইথিক্যাল হ্যাকারও বলা হয়। এরা কম্পিউটার নিরাপত্তা বৃদ্ধি করার জন্য, কম্পিউটার সিকিউরিটিটা ভালো আছে কিনা সেটার জন্য, নিরাপত্তাটা সঠিক আছে কিনা সেটা চেক করার জন্য তারা হ্যাকিং করে থাকে। অর্থাৎ এরা হচ্ছে যে উপকারী হ্যাকার। অর্থাৎ আমরা যেরকম ঘরে তালা লাগানোর পর তালাটাকে আবার বাড়ি দিয়ে চেক করে দেখি না যে তালাটা খুলছে কিনা, এইটা হচ্ছে যে মূলত এই কাজটা হোয়াইট হ্যাকাররা করে থাকে। হোয়াইট হ্যাকাররা করে কি, আপনার এই তালাটা কিছু দিয়ে খোঁচাবে, একটা সুই দিয়ে হোক অথবা একটা ক্লিপ দিয়ে হোক, খোঁচায় যদি এই তালাটা খোলা যায় তার মানে এই তালাটা ভালো না। সে আপনাকে পরামর্শ দিবে যে আপনার এই তালাটা পরিবর্তন করে অন্য কোনো তালা ব্যবহার করেন। অর্থাৎ ব্যাপার হচ্ছে যে ওরা সিকিউরিটি যাতে সর্বোচ্চ পরিমাণ সিকিউরিটি দেওয়া যায়, সেই সিকিউরিটিটার ক্ষেত্রে তারা সহযোগিতা করে থাকে, যে তারা এই নিরাপত্তাটা ভাঙার চেষ্টা করে, যদি ভাঙতে পারে বলে যে এই জায়গাগুলোতে আপনারা প্রোগ্রামটাকে ঠিক করেন, তাহলে আপনাদের এটা আর হ্যাক হবে না। তার মানে এরাও এক ধরনের হ্যাকার, তবে এরা ভালো কাজে হ্যাকিংটাকে ব্যবহার করছে। এরপরে এই হ্যাকারদের ছোট ভাই, অর্থাৎ গ্রে হেড হ্যাকার। এরা মূলত শখের বসে হ্যাকিং করে থাকে, আর কর্তৃপক্ষের অনুমতি নিয়ে সিস্টেমে ছোটখাটো কোনো প্রবলেম আছে কিনা, সিস্টেমে ছোটখাটো কোনো ফাঁক ফোকর বা ত্রুটি আছে কিনা সেগুলো বাহির করে হোয়াইট হ্যাকারের মতো কাজ করে, বাট সেগুলো বাহির করে তাদেরকে পরামর্শ দেয়। এরা শখের বসে মূলত কাজ করে। তবে এই গ্রে হেড হ্যাকাররা যখন অনেক এক্সপার্ট হয়ে যায়, তারা মূলত হোয়াইট হেড হ্যাকার হিসেবে কাজ করে। এখান থেকে যদি কেউ লোভে পড়ে যায় অথবা অসৎ হয়ে যায়, তখন তারা ব্ল্যাক হেড হ্যাকার হয়ে থাকে। এই ব্ল্যাক হেড হ্যাকাররা মূলত অসৎ উদ্দেশ্যে অনুপ্রবেশ করে থাকে, অর্থাৎ কারোর কোনো অনুমতি ছাড়া ব্যবহারকারীর কম্পিউটারে হোক, নেটওয়ার্কে হোক অথবা তার ডিভাইসে হোক অথবা ওয়েবসাইটে হোক, সেখানে তারা অনুপ্রবেশ করে অনুপতি, মানে মানে অনুমতি না নিয়ে প্রবেশ করে। ঠিক আছে, এদেরকে ব্ল্যাক হ্যাট হ্যাকার বলা হয়। মূলত বেশ কিছু দেশে, কিছু কিছু দেশে এই হ্যাকিংটাকে বৈধতা দেওয়া হলো, কিছু নিয়মের মধ্যে রেখে দেওয়া হয়েছে। বাট আমাদের বাংলাদেশ সহ বিভিন্ন দেশে, বিশ্বের বিভিন্ন দেশে হ্যাকিংকে অপরাধ হিসেবে গণ্য করা হয়। বাংলাদেশে এটি অপরাধ। তথ্য যোগাযোগ প্রযুক্তি আইন 2006-তে একটা তথ্য যোগাযোগ প্রযুক্তি আইন হয়েছিল, সেটি সংশোধন করা হয়েছে 2009 সালে। সেটা অনুসারে হ্যাকিং এর জন্য 3 থেকে 7 বছরের কারাদণ্ডের বিধান আছে। তাহলে আমরা এই ক্লাস থেকে কি কি শিখতে পারলাম? আমরা শিখতে পারলাম পার্ট 17 কম্পিউটার ভাইরাস, ভাইরাস কি, ভাইরাসের ইতিহাস, প্রকারভেদ এবং ভাইরাস থেকে মুক্তি পাওয়ার উপায়টা। আর পার্ট 18-তে জানতে পারছে অনলাইন পরিচয় তার নিরাপত্তার ক্ষেত্রে অনলাইন পরিচয় অথবা নিরাপদ পরিচিতি, পাসওয়ার্ডের গোপনীয়তা রক্ষা করার কৌশল, হ্যাকিং বা হ্যাকার এবং হ্যাকারের প্রকারভেদ। অতএব সবাই বাড়ির কাজটা খুব ভালো করে মেমোরাইজ করে রাখেন। পার্ট 17 এবং 18 এর যতগুলো এমসিকিউ এবং রচনামূলক আছে সবগুলো ভালো করে শিখে পড়ে লিখে রাখবেন। ক্লাস শুরু হলে সেগুলো জমা দিতে হবে ক্রমান্বয়ে আগের গুলোর মতো করে। কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্টে বা মেসেঞ্জারে মেসেজ করে অথবা মোবাইলে মেসেজ করে অথবা মোবাইলে ফোন করে আমাকে বলবেন। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব সেটা সমাধান করতে। ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকার জন্য।